আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবাইদা এডু ব্লগস। আমার লাস্ট কিছু ভিডিওতে অনেকেই জানতে চেয়েছিলেন আমার আইএলটিএস এক্সাম দেওয়ার সময় স্টাডি প্ল্যান কীরকম ছিল, কিভাবে আমি টাইম ম্যানেজ করেছিলাম এবং প্রিপারেশন কখন থেকে নেওয়া স্টার্ট করেছিলাম। তো আজকের ভিডিওতে আমি ট্রাই করব এইসব বিষয় কভার করার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এই বছর 2025-এর 6ই মার্চ আইএলটিএস এক্সাম ফেস করেছিলাম। তো তখন আমাকে পে করতে হয়েছিল 24,950 টাকা এবং এখন চলছে অগাস্ট মাস। আমি যতটুকু জানি যে এখন আইএলটিএস রেজিস্ট্রেশন ফি 28,450 টাকা পে করতে হয়। অর্থাৎ এই কয়েক মাসের ব্যবধানে 4 থেকে 5 মাসের ব্যবধানে দেখা যাচ্ছে যে টিউশন ফিটা অনেক বেশি বেড়ে গেছে। তা আমি বলবো যে এত বড় একটা অ্যামাউন্ট পে করার পরে কোনো রকম প্রিপারেশন নিয়ে আসলে আইএলটিএস এক্সাম ফেস করা উচিত নয়। আপনি 1 মাস প্রিপারেশন নিন বা 2 মাস 3 মাস যতদিনই প্রিপারেশন নিন না কেন, আপনি যখন কনফিডেন্ট থাকবেন তখনই আমার মনে হয় যে আইএলটিএস এক্সামটা ফেস করা উচিত। আমি যেহেতু কর্পোরেট সেক্টরে আছি, তো আমার টাইম ম্যানেজমেন্ট আসলে অনেক বেশি ডিসিপ্লিনড ওয়েতে ছিল। আমি সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমার অফিস থাকে। যেহেতু অফিস থেকে আমার বাসার ডিস্টেন্সটা অনেক বেশি, তো দেখা যায় যে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি আমার 8:30 এবং কখনো কখনো 9টাও বাজতো। তো আমার যখন আমি আইএলটিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার মাথায় একটা জিনিস কাজ করতো যে এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে যেহেতু আমি এক্সামটা ফেস করব, যে কোনোভাবেই হোক না কেন আমার ব্যান্ড স্কোরটা যেন বেটার আসে। তো আমি রেগুলার প্র্যাকটিস করেছিলাম। আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেছিলাম যে হয়তো অনেক সময় আমার রিডিং বা রাইটিংয়ের যে মডেলগুলো থাকে সেগুলো প্র্যাকটিস করতে মাঝে মধ্যে দেখা যেত 1 থেকে 2 দিন স্কিপ করছি আমি, কিন্তু স্পিকিং এবং লিসেনিংয়ের জন্য আমি কোনো না কোনোভাবে অবশ্যই টাইম বের করে নিতাম। আইএলটিএসের মেন এক্সাম ফেস করার আগে আমি চিটাগং মেন্টরস থেকে মক টেস্ট দিয়েছিলাম। আমি 3টা মক টেস্ট দেওয়ার প্ল্যান করেছিলাম, যার মধ্যে 2টাতে আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম এবং একটা আমি সামহাও অ্যাটেন্ড করতে পারিনি। তো 2টা মক টেস্টে আমার ব্যান্ড স্কোর ছিল 6.5 ওভারঅল। তো আমি যতটুকু শুনেছি যে মেন্টরস থেকে যারা এক্সাম দেয়, মেন্টরসের এক্সামগুলো কঠিন হয় অনেক বেশি। তো ওখানে যদি 6 to 6.5 তোলা যায় তাহলে মেন এক্সামে ব্যান্ড স্কোর আরেকটু বেটার আসে। তো আমার ক্ষেত্রে তখন যেটা হয়েছিল যে আমি মক টেস্টে যখন 6.5 পাই, তো আমার মধ্যে একটা দেখা গেছে যে আমি ওভার কনফিডেন্ট হয়ে গেছিলাম। তো মাঝখানে কয়েকদিন আমি প্র্যাকটিস করা আসলে ছেড়ে দিয়েছিলাম। আমি ভাবলাম যে ওকে, এখানে যেহেতু আমি 6.5 ব্যান্ড স্কোর পেয়েছি তাহলে মেন এক্সামটাও আমার জন্য ওরকম কষ্টকর হবে না। কিন্তু কয়েকদিন পর আমি যখন, কয়েকদিন বলতে প্রায় 6 থেকে 7 দিন আমি আসলে আর প্র্যাকটিসই করিনি। তো দেখা গেল যে 6 থেকে 7 দিন পর আমি যখন আবার রিভাইজ করতে বসলাম, অর্থাৎ আমি ক্যামব্রিজের 14 থেকে 20 পর্যন্ত মডেলগুলো ট্রাই করেছিলাম। তো আমি যখন আবার 14 থেকে স্টার্ট করতে যাই তখন দেখলাম যে আমার কাছে সব কিছু আবার নতুন মনে হচ্ছে। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছিল যে আমি যেন কিছুই বুঝতে পারছি না, আবছা আবছা সব কিছু। তো সেক্ষেত্রে আমি বলবো যে প্র্যাকটিস করা আসলে কখনোই বাদ দেওয়া উচিত নয়। হ্যাঁ, অনেক বেশি প্রবলেম হলে হয়তো বা 1 থেকে 2 দিন স্কিপ করা যায়, বাট আমি তারপরেও বলবো যেভাবেই হোক না কেন প্রতিদিন প্র্যাকটিস করা আমাদের অবশ্যই উচিত। আইএলটিএসের টোটাল মডিউল থাকে 4টা: লিসেনিং, রিডিং, স্পিকিং এবং রাইটিং। তার মধ্যে আমি এভাবে প্ল্যান করেছিলাম যে আমি প্রতিদিনই লিসেনিং এবং স্পিকিং টেস্টটা প্র্যাকটিস করতাম। স্পিকিংয়ের জন্য আমি সর্বোচ্চ দেখা যেত যে 15 থেকে 20 মিনিট টাইম নিতাম, যাতে করে আমার ফ্লুয়েন্সিটা ঠিক থাকে। এবং লিসেনিংয়ের জন্য আমি প্রতিদিন 1টা বা 2টা করে টেস্ট প্র্যাকটিস করতাম, কারণ লিসেনিংটাও আমার কাছে মনে হয়েছে যে লিসেনিংয়ে বিভিন্ন ধরনের অ্যাকসেন্ট দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা যদি অ্যাকসেন্টগুলো ধরতে পারি তাহলে মেন এক্সামের সময় আমাদের যে কোনো ধরনের অ্যাকসেন্ট দিয়ে কোশ্চেন আসুক না কেন আমাদের কিন্তু সেগুলো ক্যাচ করতে ইজি হয়ে যায় এবং একটা ভালো ব্যান্ড স্কোর আশা করা যায়।
আইএলটিএস এর লিসেনিং মডিউলে টোটাল 4টা পার্ট থাকে এবং টোটাল মার্কস থাকে 40, যার মধ্যে এমসিকিউ থাকে, গ্যাপ ফিলিং করতে হয়, ম্যাচ মেকিং থাকে, অর্থাৎ 5 থেকে 6টা অপশন দেওয়া থাকে, সেই অপশনগুলোর সাথে কিছু ওয়ার্ডসের ম্যাচ করতে হয়। এবং 4 নম্বর যে পার্টটা, সেখানে আমাদের গ্যাপ ফিলিং থাকে। এই গ্যাপ ফিলিংটা আসলে মূলত একটা টপিকের উপরে হয়। রিডিং মডিউলে আমরা টোটাল 1 ঘন্টা টাইম পাবো। এর মধ্যে প্যাসেজ থাকবে 3টা, যেখানে এমসিকিউ থাকবে, গ্যাপ ফিলিং থাকবে, ট্রু ফলস থাকবে। এবং গ্যাপ ফিলিংয়ের মধ্যে আপনাকে হয়তো বলা হবে যে একটা ওয়ার্ড দিয়ে গ্যাপ ফিলিং করার জন্য অথবা 2টা ওয়ার্ডস দিয়ে গ্যাপ ফিলিং করার জন্য। অনেক সময় গ্যাপ ফিলিংয়ে দেখা যায় যে ক্লু দেওয়া থাকে, অনেক সময় উইদাউট ক্লু থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে প্যাসেজ অনেক সময় প্যাসেজ এ বি সি এভাবে করে আলাদা আলাদা করে দেওয়া থাকে। অর্থাৎ ধরেন রিডিং প্যাসেজ 2, এখানে যেই প্যাসেজটা থাকবে সেখানে ভাগ ভাগ করা থাকবে, অর্থাৎ প্যাসেজ এ, প্যাসেজ বি, সি, ডি, ই, এফ এভাবে করে দেওয়া থাকবে। তো সেখান থেকে আমাদের প্রত্যেকটা প্যাসেজ পড়ে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা আবার ম্যাচ মেকিং করতে হবে। যদি প্যাসেজ এ বি সি এই আকারে থাকে তাহলে আমাদের এই কোশ্চেনটা একদম মাস্ট আসে যে এই একটা লাইন দেওয়া থাকবে, ধরুন প্রশ্নে একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা আমি যে প্যাসেজের সাথে কানেক্ট করতে পারছি সেই প্যাসেজটার আমাকে পাশে অ্যান্সারে লিখে দিতে হবে যে হ্যাঁ, প্যাসেজ এ থেকে হচ্ছে আমি এই অ্যান্সারটা বা এই লাইনটা ম্যাচ করতে পারছি। তো আমি বলবো যে আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন অবশ্যই আমাদেরকে উপরে যে ইনস্ট্রাকশনটা দেওয়া থাকবে সেটা ভালো করে ফলো করতে হবে। অর্থাৎ ইনস্ট্রাকশনে যা বলছে, এবং সবসময় চেষ্টা করবেন টাইম লিমিট যতটুকু আছে, অর্থাৎ প্রতিটা প্যাসেজের জন্য আমরা 20 মিনিট টাইম পাবো। এই 20 মিনিট টাইমের ভিতরে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং কভার করার চেষ্টা করবেন। কারণ হয়তোবা দেখা যাবে যে প্রথম যখন প্র্যাকটিস করতে বসবেন 20 মিনিটের ভিতরে কভার হবে না, যেটা আমারও হতো না। তো আমি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে দেখলাম যে আস্তে আস্তে আমার বিষয়গুলো ক্লিয়ার হওয়া আরম্ভ হয়েছে এবং আমি খুব ইজিলি দেখা যেত যে 20 মিনিটের মধ্যে সবগুলো পার্ট কিন্তু কমপ্লিট করতে পারতাম। রাইটিং মডিউলে আমরা 2টা টাস্ক কভার করব। তার মধ্যে টাস্ক 1-এ আমরা সময় পাবো 20 মিনিট, যেখানে আমাদের ওয়ার্ড লিমিটেশন থাকবে 150, এবং টাস্ক 2-এর জন্য আমরা ওয়ার্ড লিমিট পাবো 250, এবং এখানে আমাদের টাইমের লিমিটেশন থাকবে 40 মিনিট। অর্থাৎ টোটাল রাইটিং মডেলের জন্য আমরা 1 ঘন্টা সময় পাবো। তো টাস্ক 1-এ আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন ফেস করতে পারি, যেমন এখানে পাই চার্ট থাকতে পারে, বার চার্ট থাকতে পারে, লাইন গ্রাফস, টেবলস, তারপর ম্যাপস থাকতে পারে। টাস্ক 2-এর ক্ষেত্রেও বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, যেমন ওপিনিয়ন এসে থাকতে পারে, অর্থাৎ অ্যাগ্রি ডিসএগ্রি কোশ্চেন থাকতে পারে, তারপর ডিসকাশন এসে থাকতে পারে, ডিসকাস অ্যান্ড গিভ ওপিনিয়ন এ ধরনের কোশ্চেন থাকতে পারে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এ ধরনের কোশ্চেন আসতে পারে। তো লাস্ট ভিডিওতে আমার কাছে একজন জানতে চেয়েছিলেন যে আমি অফিসের পাশাপাশি টাইম কিভাবে ম্যানেজ করেছিলাম। টাইম আসলে ম্যানেজ করে নিতে হয়েছিল। আমি ওরকম সময় পাইনি বিধায় কিন্তু কোথাও কোচিং করতে পারিনি। যে কোচিংয়ে যাব, ক্লাস করব, দেন বাসায় এসে আবার রিভাইজ করে প্রিপারেশন নেব, ও ধরনের সময় আমার কাছে অ্যাকচুয়ালি ছিল না, যার কারণে পুরোপুরি আমি বাসায় প্রিপারেশন নিয়েছিলাম এবং একটা রুটিন ওয়াইজ আমি স্টাডি করেছিলাম। তো আমি বলবো যে আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন এবং টিপস এবং ট্রিক্সগুলো যদি ইউটিউব থেকে ফলো করেন, তাহলে আপনারা একটা ভালো ব্যান্ড স্কোর অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতে পারেন। এবং আমি বলবো যে আমি আমার লাস্ট ভিডিওগুলোতে কোন চ্যানেলগুলো মূলত ফলো করতাম সেটা আমি মেনশন করেছিলাম, এবং আমার নেক্সট ভিডিওতে আমি কোন কোন বইগুলো পড়তাম, কিভাবে প্র্যাকটিস করতাম, এবং প্রত্যেকটা মডিউলের কিছু টিপস এবং ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।